ডিমান্ড ছিল যে স্যার ক্লাস 12-এর কোনো ভিডিও নিয়ে আসছেন না কেন, ক্লাস 12-এর এবিটি এর সলিউশন নিয়ে আসুন। ঠিক আছে, তো ক্লাস 12-এর এবিটি এর সলিউশন আমি নিয়ে এসেছি আজকে। কিন্তু এই সম্পর্কে বলে রাখি দুটো কথা। প্রথমটা হচ্ছে যে আমরা কিন্তু এই ভিডিওতে শুধুমাত্র ইউনিট 1 এবং ইউনিট 2 থেকে যে প্রশ্নগুলো থাকবে শুধু সেগুলোই সলভ করব। হ্যাঁ, পরের ভিডিওতে আবার ইউনিট 3 ইউনিট 4 এরকম আসবে। ওকে, তো এটা ইউনিট 1 আর ইউনিট 2 এর পেজ 1-এর প্রশ্ন উত্তর। ঠিক আছে, শুধু ইউনিট 1 আর ইউনিট 2 থেকে আসছে এই কোশ্চেনগুলো। এবার আমি কেন এইভাবে ভিডিওগুলো বানাচ্ছি তার একটা কারণ আছে। অনেকের মনেই হয়তো প্রশ্নটা হতে পারে যে স্যার আপনি ভিডিওগুলো কেন এরকমভাবে বানাচ্ছেন, টোটাল পেজ কেন সলভ করাচ্ছেন না। তার কারণ আমি আমার অফলাইন স্টুডেন্টদেরকে পড়ানোর সময় একটা জিনিস বুঝেছি যে টোটাল পেজ একসাথে সলভ করতে দিলে তাদের ক্ষেত্রে এটা একটা প্রবলেম হয়ে যাচ্ছে। কারণ গোটা বইটা একবার পড়ে তারপরে রিভাইজ দেওয়ার হয়তো অনেকের সময় হয়নি এখনও, বা রিভাইজ দিয়ে উঠতে পারেনি। ঠিক আছে, তো সেই জন্য আমি প্রথমে চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেনগুলোকে সলভ করাবো, তারপরে পেজগুলো পুরোপুরি যদি সময় পাই তখন পেজগুলো পুরোপুরি সলভ করাবো। ওকে, তো চলো শুরু করা যাক। প্রথম কোশ্চেন, চিত্রে এস হলো একটি গাউসীয় তল। এই তলে তড়িৎ প্রাবল্যের অস্তিত্ব কেবলমাত্র কার কার জন্য আছে? এই কোশ্চেনটার উত্তর করতে গেলে তোমাকে আগে বুঝতে হবে যে গাউসীয় তলের ফর্মুলাটা কী, মানে গাউসীয় উপপাদ্য যে বিবৃতি ছিল সেইটা আগে ভাবতে হবে। গাউস বলছে কি যে এই বদ্ধ তলের মধ্যে দিয়ে অতিক্রান্ত যে তড়িৎ ফ্লাক্স ফাই সেইটা হয় কিউ বাই এপসাইলন নট। আর এই কিউটা কিন্তু শুধু কিউ নয়, কিউ এনক্লোজড, মানে যে কিউটা এর ভেতরে আছে। তাহলে শুধুমাত্র ভেতরে যে আধানগুলো আছে তারাই কিন্তু এই তড়িৎ প্রাবল্যের জন্য বা তড়িৎ ফ্লাক্সের জন্য দায়ী। ঠিক আছে, তাহলে ভেতরে কারা আছে? ভেতরে মাইনাস কিউ ওয়ান আছে আর প্লাস কিউ টু আছে, তাহলে এই দুটোই হবে দায়ী। তাহলে দেখো কোন উত্তরটা ঠিক হবে। তাহলে উত্তর কিন্তু হয়ে যাবে এইটা, মাইনাস কিউ ওয়ান প্লাস কিউ টু। এটা কিউ টু হতো, হ্যাঁ এটা কিউ টু হতো। 2 নম্বর কোশ্চেন, সি ধারকত্বের একটি সমান্তরাল পাত ধারককে ভি বিভবে আহিত করা হলো। পাত দুটির মধ্যে দূরত্ব ডি হলে পাত দুটির মধ্যে ক্রিয়ারত বল কত হবে? খুব ভালো কোশ্চেন, চলো সলভ করা যাক। দেখো, ক্যাপাসিটার তোমরা যখন পড়েছিলে, ক্যাপাসিটার কি হয় না, দুটো প্লেট থাকে তাই তো, একটা প্লাস আর একটা মাইনাস, ঠিক কি না? এর দিকটা থাকে প্লাস, এর দিকটা মাইনাস। ঠিক আছে, একটা প্লাস আর একটা মাইনাস থাকে। আর এই দুটো প্লেটের মধ্যে ডিস্টেন্সকে আমরা কি দিয়ে নিই? ডি, তাই তো। তো এই দুটো প্লেটের মধ্যে যে ফোর্স কাজ করে তার ইকুয়েশনটা আগে জানতে হবে, কিউ স্কোয়ার বাই 2a এপসাইলন নট। এই এটা কি? এই হচ্ছে এক একটা প্লেটের এরিয়া। এবার এখানে দেখো উত্তরগুলো কিন্তু দিয়েছে সি, ভি আর ডি এর টার্মে। তাহলে সেই উত্তর কী করে বেরোবে স্যার সেটা বলে দিচ্ছি। দেখো, তার আগে জানতে হবে যে ক্যাপাসিটারের ক্যাপাসিটেন্স বা ধারকত্ব সি ইকুয়াল টু কি? কে এপসাইলন নট এ বাই ডি, এইটা। ঠিক আছে, আর যদি বায়ু মাধ্যম হয় তাহলে কি এটা তো চলে গেল, এয়ার মিডিয়াম হলে শুধু এপসাইলন নট এ বাই ডি। এবার তোমাকে দেখতে হবে উত্তরে কে নেই। উত্তরে দেখো এপসাইলন নট নেই, উত্তরে এ নেই, তাহলে এপসাইলন নট আর এটাকে কিন্তু এখান থেকে তাড়াতে হবে। তাহলে এপসাইলন নট এ ইকুয়াল টু কী হবে? সি ইন্টু ডি। তাহলে কিউ এর কিউও কিন্তু নেই, তাহলে কিউ এর জায়গায় আমি লিখছি সিভি, কিউ ইকুয়াল টু সিভি। তাহলে সিভি তার স্কোয়ার 2a। ঠিক আছে, ও এপসাইলন নট এর জায়গায় সি ইন্টু ডি লিখবো না, একদম একদম কারেক্ট। ওকে, তাহলে কি হলো আলটিমেটলি? দেখো নিচে একটা সি আছে, ওপরে একটা সি আছে, একটা কাটবে, তাহলে ওপরে হয়ে যাবে দেখো সি ভি স্কোয়ার বাই 2d। এইটা হবে কিন্তু ফোর্সের ইকুয়েশন, তাহলে এইটা হয়ে যাবে উত্তর। ওকে, এইটা হয়ে যাবে উত্তর, একদম কারেক্ট। তারপরে তারপরে পরের প্রশ্ন কি বলছে দেখা যাক। পরের প্রশ্ন বলা হচ্ছে 60 অ্যাম্পিয়ার আওয়ার সামর্থ্যের একটি কোষ সম্পূর্ণভাবে খোদিত অবস্থায় আছে। 5 অ্যাম্পিয়ারে কোষটিকে আহিতকরণের জন্য প্রয়োজনীয় সময় কত লাগবে? তাহলে এখানে দেখো বলা আছে, দেখো কীভাবে সলভ করছি। এখানে 60 অ্যাম্পিয়ার আওয়ার সামর্থ্য আছে আর কারেন্ট আছে কত? 5 অ্যাম্পিয়ার। তাহলে প্রয়োজনীয় সময় টি ইকুয়াল টু সামর্থ্য, এক মিনিট এটা স্ক্রিনে একটু প্রবলেম করছে, ওয়েট। তাহলে এটা কি হবে দেখো, তো চেয়েছে টাইম, তো টাইম
ইজ ইকুয়ালস টু সামর্থ্য মানে 60/5, ওকে, তাহলে 12 আওয়ার, তাহলে 12 আওয়ার হয়ে যাবে কিন্তু অ্যান্সার, ওকে, তাহলে অপশান বি, ওকে। নেক্সট কোশ্চেনে যাব। আচ্ছা, নেক্সট কোশ্চেন আছে কোথা থেকে? তড়িৎচুম্বক থেকে, তাহলে এটা আমরা নেক্সট ভিডিওতে করব। হ্যাঁ, এটা আমাদের শুধুমাত্র ইউনিট 1 আর ইউনিট 2 থেকে যে কোশ্চেনগুলো আছে শুধু সেই কোশ্চেনগুলো সলভ করে দেবো। হ্যাঁ, গ্যালভানোমিটারের রোধ 50 ওহম এবং 10 মিলি অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রায় পূর্ণ স্কেল বিক্ষেপ দেখায়। একে 10 অ্যাম্পিয়ার পরিমাপ করে এমন একটি অ্যামমিটারে কীভাবে পরিণত করবে? তো এটা একদম সহজ, ফর্মুলাটা একবার তোমাদেরকে কিন্তু মনে রাখতে হবে। I ইকুয়াল টু IG ইন্টু G/S প্লাস 1, এটা হচ্ছে ফর্মুলা। এবার তুমি এখানে বসিয়ে দাও, I হচ্ছে মোট কারেন্ট, তাহলে কত হবে 10 ইকুয়াল টু IG কত? IG হচ্ছে গিয়ে 10 মিলি অ্যাম্পিয়ার মানে 10/1000 করে দিলাম। G হচ্ছে গিয়ে 50, এসের ভ্যালু আমি জানি না, বের করতে হবে, এটা হচ্ছে গিয়ে 1। ব্যাস, এবার তুমি ক্যালকুলেশন করে নাও, 0 0 কেটে দাও, তাহলে এটা কত হবে যে 50/S ইকুয়াল টু হয়ে যাবে, হ্যাঁ, 1000 মাইনাস, এইটা দেখো 100 যদি এইদিকে মাল্টিপ্লাই হয় তো 1000ই তো হবে, 1000 বাই, শুধু 1000ই হবে তাই না, 1000 মাইনাস 1 এইটা হবে, তাহলে কত হবে 99। তাহলে এস ইকুয়াল টু কত? এসটা তো নিচে আছে, তাহলে এস ইকুয়াল টু হবে দেখো যে 99999, ঠিক আছে, তাহলে উত্তর হয়ে যাবে কিন্তু 0.05। তোমাদের কাছে ক্যালকুলেটার আছে, এখানটাকে হিসাব করে নেবে, ঠিক আছে, 0.05 ওহম। তাহলে এত ওহমের শান্ট যুক্ত করতে হবে, আর দেখো এই সার্কিটটা তো মনে রাখতে হবে তোমাকে না, যে এটা গ্যালভানোমিটার, এই গ্যালভানোমিটারকে আমি যদি অ্যামমিটারে পরিণত করি তাহলে এইখানে প্যারালালে কী করতে হবে না, একটা শান্ট যুক্ত করতে হবে, এইটা আই, আর এইদিকে যেটা যাচ্ছে সেটা হচ্ছে গিয়ে IG, আর এইদিকে যেটা যাচ্ছে সেটা হচ্ছে গিয়ে IS। তোমাকে এসটা বের করতে বলেছে, বুঝতে পেরেছ? আচ্ছা, পরের প্রশ্নতে যাই। দেখো পরের প্রশ্নতে বলা হচ্ছে পোটেনশিওমিটারের সাহায্যে কিভাবে কোনো তড়িৎ কোষের আভ্যন্তরীণ রোধ পরিমাপ করা যায় বর্তনী চিত্র সহ ব্যাখ্যা করো। দেখো তোমাদেরকে এইটা কিন্তু বই থেকে একটু দেখে নিতে হবে, তোমরা যে বই ফলো করছো না কেন সেখানে পোটেনশিওমিটার জায়গায় দেখবে আছে যে একটি কোষের তড়িৎচালক বল নির্ণয়, তো সেখান থেকে একটু দেখে নেবে আর কমেন্টে জানাবে, যদি না পাও, যদি প্রবলেম হয় তো ঠিক আছে, আমি নেক্সট ভিডিওতে নিয়ে আসবো, ওকে। তো কমেন্ট সেকশানে একটু জানিও, আর এই ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট সেকশানে অবশ্যই জানাবে, ঠিক আছে, তবেই না আমি সেখান থেকে এনকারেজ হয়ে আবার তোমাদের জন্য ভিডিও বানাবো, বুঝতে পেরেছ? আচ্ছা, চিত্রে প্রতিটি রোধের মান আর হলে এ ও বি বিন্দুর মধ্যে তুল্যরোধ কত? দেখো এই ধরনের প্রশ্ন তোমরা যখনই কোথাও পাবে সঙ্গে সঙ্গে মাথায় তোমাদেরকে ক্লিক করতে হবে যেটা হুইস্টন ব্রিজ সার্কিট। কি করে? মনে করো এইটা এ, এই পয়েন্টটা বি, তুমি এইটাকে নাও সি, এটাকে নাও ডি। তাহলে এবার আমি সার্কিটটাকে আঁকছি, দেখো 4টে পয়েন্টটাকে নিয়ে নেবো, এ বি সি ডি, এটা এ, এইটা বি, এটা সি, এইটা ডি। দেখো এ আর বি এর মাঝে এ আর সি এর মাঝে দেখো একটা রোধ, এই দেখো এই রোধটা, তাহলে আমি এই রোধটাকে কিন্তু নিয়ে নিলাম। দেখো তুমি এ আর ডি এর মাঝেও একটা রোধ পেয়ে গেছো, এটাকে আমি নিয়ে নিলাম। সি আর বি এর মাঝেও দেখো একটা রোধ পেয়ে গেছো, এটাকে আমি নিয়ে নিলাম। তুমি বি আর ডি এর মাঝেও কিন্তু একটা রোধ পেয়ে গেছো, সেটাকে আমি নিয়ে নিলাম। আবার তুমি সি আর ডি এর মাঝেও একটা রোধ পেয়ে গেছো, এইটা, তুমি সেটাকেও দিয়ে দাও। তাহলে এটা কার মতো দেখতে? এটা কিন্তু একটা হুইস্টন ব্রিজের মতো দেখতে। এটা হচ্ছে গিয়ে পি, এটা হচ্ছে গিয়ে কিউ, এটা হচ্ছে গিয়ে আর, এটা হচ্ছে গিয়ে এস। সবার মান কিন্তু বলে দিয়েছে ওরা আর করে, তাহলে পি বাই কিউ সমান আর বাই এস। যদি এটা হয়ে যায়, কারণ দেখো না আর বাই আর 1 ইকুয়াল টু তো আবার আর বাই আর 1, তাহলে পি বাই কিউ সমান আর বাই এস। তাহলে এই রোধটার কোনো কাজই নাই, এই দিকে কোনো কারেন্ট আসবে না, কারণ হুইস্টন ব্রিজের প্রতিমিত অবস্থা শর্ত আমি পেয়ে গিয়েছি। তাহলে এটা চলে যাবে, তাহলে তুল্য রোধ কত হবে? ওপরের দুটো আছে শ্রেণীতে, তাহলে আর প্লাস আর 2R, এই দুটো শ্রেণী, আবার নিচের দুটো শ্রেণীতে আর প্লাস আর 2R, আর ওপরের সার্কিট আর নিচের সার্কিট আবার কিসে আছে? প্যারালালে, তাহলে 2R গণিত 2R বাই 2R প্লাস 2R মানে হচ্ছে গিয়ে 4R, ওকে। তাহলে একটা আর কেটে দাও, 2 2 4 কেটে গেল, তাহলে হয়ে গেল তুল্য রোধ আর, তুল্য রোধ আর। আচ্ছা, তাহলে আমাদের গ্রুপ ডি থেকে ইউনিট 1-এর যে কোশ্চেনগুলো ছিল ইউনিট 1-2 এর হয়ে গেল। এবার আমরা চলে যাব নেক্সট পোর্শনে। দেখো পরের কোশ্চেনগুলো আমি সব নিয়ে নিই, এখানে আমি নাম্বার বলে দিচ্ছি, তোমাদের কাছে আশা করি সবার কাছে এবিটি টেস্ট পেপার আছে। 8-এর দাগের এ, 8-এর দাগের এ কোশ্চেনটা সবাই দেখবে।
গাউসের উপপাদ্যটি বিবৃত করো। বিবৃত বই থেকে দেখে নেবে, আমি একবার বলে দিচ্ছি। না কি হয়, কোনো বদ্ধ তলের মধ্যে দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স, এটা যদি কোনো বদ্ধ তল হয়, এখান থেকে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স একটু আগেও বলেও দিয়েছি, ওই তলের অভ্যন্তরে যে মোট আধান আছে তার 1/ε0 গুণ হয়, তাই তো? এইটা Q/φ = Q/ε0। আর যদি অন্য মাধ্যম হয় তাহলে এপসাইলন হবে, Q/ε। তো বিবৃতিটা অবশ্যই দেখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বলেছে এটা কাজে লাগিয়ে সুষমভাবে আহিত কোনো দীর্ঘ ঋজু তারের নিকটস্থ কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করো। তার মানে এটা একটা দীর্ঘ তার, এখানে আধান ছড়ানো আছে, ঠিক আছে? তো এখান থেকে মনে করো এই r ডিস্টেন্স দূরে, স্মল r ডিস্টেন্স দূরে এই P বিন্দুতে আমাকে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বের করতে হবে। তো আমি কি করব, প্রথমে আমার কাজ হচ্ছে একটা গাউসীয় তল কল্পনা করা। হ্যাঁ, এটা ভালো করে বুঝতে হবে। এখানে আমি একটা প্রথমে গাউসীয় তল কল্পনা করব। দেখো, তাহলে একটা গাউসীয় তল আমি প্রথম নিচ্ছি, আর সেই তলটা কেমন হবে, সিলিন্ডারের মতো দেখতে হবে, সিলিন্ড্রিক্যাল শেপের হবে, ঠিক আছে? তো সিলিন্ড্রিক্যাল শেপের প্রথম আমাকে একটা গাউসীয় তল কল্পনা করতে হবে। খুব ভালো কথা, এরকম একটা গাউসীয় তল আমি কল্পনা করে নিলাম। বেশ, এখানে আধানের যে ঘনত্ব সেটা হচ্ছে ল্যামডা, তার মানে একক দৈর্ঘ্যে ল্যামডা আধান আছে। দৈর্ঘ্যটা কত, এল, তাহলে এল দৈর্ঘ্যে কত আধান আছে, টোটাল আধান, তাহলে এল ইন্টু ল্যামডা, এইটা হচ্ছে মোট আধান। দেখো ইলেকট্রিক ফিল্ডগুলো, আমি যদি এইখানে একটা ছোট্ট তল ধরি, ছোট্ট তল ডিএস, তাহলে ডিএসের ডাইরেকশান এই দিকে, আবার ই এর ডাইরেকশনও কিন্তু এই দিকে। তাহলে এই ক্ষেত্রে, এই জায়গার ক্ষেত্রে মাঝের অ্যাঙ্গেল থিটা = 0 ডিগ্রি। কিন্তু যখন তুমি এই ডাইরেকশানে দেখবে ডিএস এই দিকে, ই এই দিকে, তাহলে মাঝের অ্যাঙ্গেল 90 ডিগ্রি হবে। তাহলে এই তল দুটো দিয়ে আমরা কোনো ইলেকট্রিক ফিল্ড পাবো না, শুধু পাবো কোন দিকে, এই দিকে। তাহলে অ্যাকর্ডিং টু গসেস ল, গাউসের থিওরাম অনুযায়ী আমরা কি লিখতে পারি, ই ডট ডিএস, ঠিক আছে, ইন্টিগ্রেশন, ক্লোজ লাইন ইন্টিগ্রেশন = Q/ε0, ঠিক আছে? তো ই ডট ডিএস, এখানে আর ভেক্টর টার্মটা দিলাম না, কারণ শুধুমাত্র এই তলের জন্য পাবো থিটা = 0 ডিগ্রি, আর cos 0 কত, 1। তাহলে Q/ε0, ই তো সব জায়গায় সমান, কারণ ই ইউনিফর্ম, এই দূরত্ব সব জায়গায় সমান, তাহলে ই বাইরে বেরিয়ে চলে এলো, ঠিক আছে? তাহলে যেহেতু সুষম তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হবে সেই জন্য, তাহলে ই ইন্টু এই বক্রতলের ক্ষেত্রফল কত, 2πrl = Q/ε0, ঠিক আছে? তাহলে ই = কত, Q/2πrl/ε0। কিউ এর জায়গায় আমরা লিখতে পারি ল্যামডা ইন্টু এল, তাহলে 2πrl/ε0। তাহলে এখানে এল এল কেটে গেল, তাহলে কি হলো উত্তর, λ/2πε0 ইন্টু আর। ওকে, তাহলে এইটা কিন্তু হয়ে যাবে এক্সপ্রেশন, তাই না? ই = λ/2πε0 ইন্টু আর। ভেরি ইম্পর্টেন্ট আর খুব সহজও, হ্যাঁ, একদম মনে রেখে দেবে ক্যালকুলেশনটা। ওকে, তো নেক্সট ক্যালকুলেশন বলছি, সরি, মানে এই যে যা যা ডিডাকশন করলাম এই ডিডাকশনগুলো মনে রেখে দেবে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনে যাই। দেখো তারপরে আছে সমবিভব তল কি। তো এটা অবশ্যই সংজ্ঞা তোমাদেরকে বই থেকে পড়তে হবে। না, সমবিভব তল হচ্ছে এমন একটা তল যে তলের প্রত্যেকটা বিন্দুতে বিভব হচ্ছে সমান। ওকে, তড়িৎ ক্ষেত্রে এমন একটা তল যে তলের প্রত্যেকটা বিন্দুতে বিভবের মান হচ্ছে সমান, সেই হচ্ছে সমবিভব তল। এটা হচ্ছে অথবা, হ্যাঁ, এটা হচ্ছে 8 অথবা। ওকে ওকে, দেখা হচ্ছে তড়িৎ ক্ষেত্র সর্বদা সমবিভব তলের লম্বাভিমুখী হয়, মানে লম্বভাবে ছেদ করে সমবিভব তলকে। তো কি হবে এটা, মনে করো এটা একটা সমবিভব তল, এটা একটা সমবিভব তল, ঠিক আছে? তো আমি দেখাচ্ছি, প্রমাণটা করে দেখো। এই সমবিভব তলের এই দিকে ইলেকট্রিক ফিল্ড লাইন গেছে, বেশ ভালো কথা। আর আমি একটা আধানকে, ইলেকট্রিক ফিল্ড এই দিকে, ডাইরেকশন হচ্ছে এই দিকে, আর আমি একটা আধানকে এই বিন্দু থেকে এই বিন্দুতে নিয়ে আসব, এই দিকে নিয়ে এসেছি, এখান থেকে এইটুকু নিয়ে এসেছি, এটা ডিএস। আর এই অ্যাঙ্গেলটা তাহলে কত হবে, থিটা যদি নিই তাহলে এটা কি হবে, ই কস থিটা। অবশ্যই কিন্তু আমরা একক আধানকে নিয়ে আসব, একক আধানকে নিয়ে আসব, বেশ ভালো কথা। একক আধানকে ডিএস পরিমাণ সরণ ঘটাতে
কৃতকার্য ডাব্লু সমান কী হবে ই ইন্টু ডিএস। এবার তোমরা প্রশ্ন করবে স্যার আমরা তো ছোটোবেলায় শিখেছিলাম এফ ইন্টু ডিএস মানে কৃতকার্য, ই কেন লিখলেন? আশা করি তোমরা পড়েছো একক আধানের ওপর যে বল প্রযুক্ত হয় তাকে আমরা কিন্তু তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বলি, তাই সেটা হয়ে গেল ই। বেশ, এইবার এখানে ডিএস লেখা তো হবে না, এখানে একটা কিন্তু কস থিটা অ্যাড হবে, কারণ ইলেকট্রিক ফিল্ডটা কিন্তু ডিএস এর ডাইরেকশনে নেই, সেই জন্য আমাকে কস থিটা কম্পোনেন্টটাকে নিতে হবে। ওকে, নো প্রবলেম। এবার আমি যদি বিভবের ফর্মুলা থেকে দেখি তাহলে আমরা এটাও পড়েছিলাম ডাব্লু ইকুয়াল টু, আচ্ছা আর একটা কথা বলি, এটা আরও ভালো বুঝতে পারবে, যদি আমি একক আধান নাও নিতাম তাহলে কী করতাম, এটা কিউ লিখতাম, কিউ আধানকে। তাহলে কিউ আধানকে নিলে তোমরা এফ ডট ডিএস যদি লিখতে তাহলে এফ ইকুয়াল টু আবার আমরা কী জানি কিউই, তাহলে এখানে একটা তুমি কিউ অ্যাড করে দিতে, কিউ ই ডিএস কস থিটা, তাহলে এই জায়গাটা ভালো বুঝতে পারবে। ডাব্লু ইকুয়াল টু দেখো পড়েছিলে কিউ ইন্টু ভি টু মাইনাস ভি ওয়ান, কিন্তু এখানে কী হবে কিউ ইন্টু ভি মাইনাস ভি, কারণ সমবিভব তল তো, ভি টু ইকুয়াল টু ভি ওয়ান ইকুয়াল টু ভি, তাহলে কী হয়ে গেল জিরো, তাহলে এটাও কৃতকার্য এটাও কৃতকার্য, তাহলে আমি কী লিখতে পারি আলটিমেটলি কিউ ই ডিএস কস থিটা ইকুয়াল টু জিরো। তাহলে কিউ একটা নন জিরো ভ্যালু, ই নন জিরো ভ্যালু, ডিএস নন জিরো ভ্যালু, তাহলে অবভিয়াসলি কস থিটা কী হবে জিরো হয়ে যাবে। তাহলে এখান থেকে থিটা ইকুয়াল টু কত পেয়ে গেলাম 90 ডিগ্রি, তার মানে আমি বলতে পারি যে এই অ্যাঙ্গেলটা কিন্তু 90 ডিগ্রি, তার মানে সমবিভব তলকে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কিন্তু 90 ডিগ্রিতে ছেদ করে, বা তড়িৎ বলরেখা 90 ডিগ্রিতে ছেদ করে। ওকে, এবার আমরা চলে যাব কোশ্চেন নাম্বার 9-এ। কোশ্চেন নাম্বার 9-এ চলে যাব। কোশ্চেন নাম্বার 9 বলছে একই আকারে 64টি জলের ফোঁটা মিলিত হয়ে একটি বড় ফোঁটা তৈরি করে, যদি প্রতিটি ফোঁটার আধানের মান ও প্রকৃতি একই হয় তাহলে বড় ফোঁটার বিভব, ধারকত্ব এবং সঞ্চিত শক্তি নির্ণয় করো। দেখো এই কোশ্চেনটা বিশাল ভাইটাল একটা কোশ্চেন, হতে পারে 64, হতে পারে 125, কোনো একটা কিউব নাম্বার দেবে, বুঝতে পেরেছো তো? তো চলো দেখি কি হবে। তার মানে বলতে চাইছে এইরকম 64টি জলের ফোঁটা মার্জ হয়ে গেছে, দিয়ে বড় একটা জলের ফোঁটা তৈরি করে। আমি ধরে নিচ্ছি প্রত্যেকটা ছোটো ফোঁটার ব্যাসার্ধ আর, আধান কিউ, ধারকত্ব সি। তাহলে সি এর ফর্মুলা আমরা জানি সি ইকুয়াল টু 4 পাই এপসাইলন নট ইন্টু আর, আর এর ব্যাসার্ধ ক্যাপিটাল আর। এবার তোমাকে প্রথমে বের করতে হবে ক্যাপিটাল আরের সঙ্গে স্মল আরের রিলেশন। দেখো 4/3 পাই আর কিউব, এটা প্রত্যেকটা ছোটো ফোঁটার আয়তন, 64 গুণ করে দিলাম, কি পেয়ে গেলাম 4/3 পাই আর কিউব। ভালো কথা, কেটে গেল, দেখো ক্যান্সেল হয়ে গেল। তাহলে ক্যাপিটাল আর ইকুয়াল টু 4 ইন্টু স্মল আর, তাহলে এক্ষেত্রে তুমি সিটা পেয়ে গেলে 4 পাই এপসাইলন নট ইন্টু ক্যাপিটাল আর, তাহলে 4 পাই এপসাইলন নট ইন্টু 4 ইন্টু স্মল আর, তাহলে 4 ইন্টু সি, এটা হচ্ছে সি ড্যাশ। তাহলে বড় ফোঁটার যে ধারকত্ব সেটা হবে ছোট ফোঁটার 4 গুণ। ভালো কথা। 2 নাম্বার বিভব, আগে দেখতে হবে ছোট ফোঁটার বিভব কত ছিল, 1/4 পাই এপসাইলন নট, সরি কিউ বাই 4 পাই এপসাইলন নট ইন্টু আর। বড় ফোঁটা ভি ড্যাশ যদি নিই বিভব, তাহলে আর টোটাল চার্জ তো 64 কিউ হয়ে গেছে, তাহলে 4 পাই এপসাইলন নট ইন্টু ক্যাপিটাল আর, তাহলে 64 কিউ বাই 4 পাই এপসাইলন নট, ক্যাপিটাল আর মানে হচ্ছে গিয়ে 4 ইন্টু স্মল আর। তাহলে দেখো এখানটা কী হবে 4 16 64, তাই না, 4 16 64, তার মানে এখানে অ্যান্সার দাঁড়িয়ে যাবে 16 ইন্টু ভি, 16 গুণ হয়ে যাবে বিভব। আর কি বের করতে দিয়েছে বাবা, আধানের মান, এটা ইজি, প্রত্যেকটার মান ছিল কিউ করে, 64টা এরকম মার্চ হয়ে গিয়েছে, তাহলে ক্যাপিটাল কিউব ইজ ইকুয়ালস টু হবে 64 ইন্টু স্মল কিউ, ব্যাস 64 গুণ, তাহলে অ্যান্সার কিন্তু আমাদের বেরিয়ে গেল। ওকে, নেক্সট কোয়েশ্চেন বলছে যে ও সঞ্চিত শক্তিও দিয়েছে না, দাঁড়াও সঞ্চিত শক্তিটা দেখি। দেখো একটা আধানের মধ্যে মানে একটা ই যদি লিখি তাহলে হাফ কিউ ইন্টু ভি, এটা ছোটো ফোঁটার, এটা ছোটো ফোঁটার। বড় ফোঁটার যখন আমি এটাকে ই ড্যাশ লিখছি
তখন কি লিখব, হাফ, সরি এটা স্মল কিউ নিয়েছিলাম না, এক্সট্রিমলি সরি, এটা স্মল কিউ, ওকে, ক্যাপিটাল কিউ ইন্টু ভি ড্যাশ। দেখো কিউ তো তুমি পেয়ে গেছো ভাই 64 কিউ, আর ভি ড্যাশও পেয়ে গেছো 16 ভি, কাটাকাটি কিছু হবে না। তাহলে এটা মাল্টিপ্লাই করলে কি হবে দেখা যাক একটু, এটা মাল্টিপ্লাই করলে কি হবে সেটা দেখা যাক। হয়ে যাবে হাফটাকে যদি আমি রেখেই দিই, হাফটাকে যদি কিছু না করি, তাহলে 64 ইন্টু 16 ইন্টু হাফ কিউ ইন্টু ভি, তাহলে 1024 ইন্টু ই, তাহলে আগে যে শক্তি ছিল তার 1024 গুণ হবে সঞ্চিত শক্তি। ওকে ওকে দেখো কোনো সমস্যা যদি হয় কমেন্ট সেকশনে জানাবে, নেক্সট ভিডিওতে ক্লিয়ার করে দেবো। ওকে আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন বলছে একটি সমান্তরাল পাত বায়ুধারকে, এটা কত নাম্বার, এটা 9-এর অর। ওকে 9-এর অর, গ্রুপ সি। দেখো এই প্রশ্নটাতে মোট যেহেতু 3 নাম্বার আছে, প্রথমে আমরা প্রথম কোশ্চেনটার জন্য 2 নাম্বার পাবো, সেকেন্ড কোশ্চেনের জন্য 1 নাম্বার পাবো, কারণ দুটো কোশ্চেন একসঙ্গে আছে। তাহলে কীভাবে সলভ করবো, দেখো সমান্তরাল পাতধারক, তাই তো, সমান্তরাল পাতধারকে সঞ্চিত শক্তি। প্রথমে আমাকে কোনো ধারকে সঞ্চিত শক্তি রাশিমালাটা লিখতে হবে। ধারকে সঞ্চিত শক্তি ইউ ইকুয়াল টু হাফ সিভি স্কোয়ার। ওকে, এবার সমান্তরাল পাতধারকের জন্য সি ইকুয়াল টু এপসাইলন নট এ বাই ডি। তাহলে আমরা যদি ইউ এর জায়গায় এটাকে বসিয়ে দিই, তাহলে ইউ ইকুয়াল টু কি আসবে, দেখো হাফ সি, সি তো আমরা লিখেছি, সি এর জায়গায় এটা বসিয়ে দেবো, সি ভি স্কোয়ার এপসাইলন নট এ বাই ডি ইন্টু ভি স্কোয়ার। এইটা হচ্ছে সমান্তরাল পাতধারকে সঞ্চিত শক্তির রাশিমালা। এই ডিটা কি, পাত দুটোর মধ্যবর্তী দূরত্ব, এই যে পাত, এই পাত দুটোর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে গিয়ে ডি, আর এটা কি প্রতিটা পাতের ক্ষেত্রফল। পরের প্রশ্নতে বলছে যদি মধ্যবর্তী স্থানে একটা পরাবৈদ্যুতিক মাধ্যম প্রবেশ করানো হয় তাহলে কি হবে, এর সেকেন্ড পার্টে। তাহলে তখন আমরা কীভাবে কি সলভ করব, দেখো তখন নিশ্চয়ই চেঞ্জ হবে। তখন আমি যদি ধারকত্বটাকে সি ড্যাশ ধরি, তাহলে তখন নিশ্চয়ই আর ওটা এপসাইলন হবে না, এপসাইলন নট আর হবে না, হয়ে যাবে এপসাইলন এ বাই ডি, কে এপসাইলন নট এ বাই ডি, ঠিক কি না? তাহলে তার মানে কে ইন্টু সি, বায়ু মাধ্যমে ধারকত্ব হচ্ছে গিয়ে সি। বেশ ভালো কথা। তাহলে নতুন সঞ্চিত শক্তি যদি ইউ ড্যাশ নিই, তাহলে ইউ ড্যাশ কত হচ্ছে, দেখো হাফ সি ড্যাশ ইন্টু ভি স্কোয়ার। সি ড্যাশের জায়গায় কি লিখব, হাফ কে সি ভি স্কোয়ার। ওকে, তার মানে কে ইন্টু হাফ সি ভি স্কোয়ার, বোঝা গেল? তাহলে এইটা হবে এখন মোট শক্তির রাশিমালা। ক্লিয়ার? তাহলে এই পেজে ইউনিট 1 এবং ইউনিট 2 থেকে যে সমস্ত কোশ্চেনগুলো আমাদের ছিল, ঠিক আছে, সবগুলো কিন্তু সলভ হয়ে গেল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে বন্ধুদের সাথে, লাইক করবে, কমেন্ট করবে। তোমরা যদি সাপোর্ট করো আমি কিন্তু এরকম ভিডিও আরও নিয়ে আসবো।